আজকের ক্লাসে আমি সাধারণ অবকল সমীকরণের নির্মিতি বা ফরমেশন অফ অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন এই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই আমাদের জেনে নিতে হবে অবকল সমীকরণের ঐতিহাসিক প্রেক্ষাপট এবং অবকল সমীকরণ বলতে কী বোঝায়, এবং তারপর আমরা জানব সাধারণ অবকল সমীকরণ বলতে আমরা কী বুঝি। অপেক্ষকের অন্তর্কলন বা অবকলনের ধারণার সূত্রপাতের সাথে সাথেই অবকল সমীকরণের ধারণাটির উদ্ভব ঘটে। লিবনিজ তার গাণিতিক বিচার ও বিশ্লেষণে গণিতের এই শাখাটির উল্লেখ করেছিলেন। তারপর বার্নলি দ্রুত এই শাখাটির বিকাশ ঘটান এবং চলরাশির পৃথকীকরণের মাধ্যমে কিভাবে একটি অবকল সমীকরণের সমাধান নির্ণয় করা যায় তার ব্যাখ্যা করেন। বার্নলি দেখিয়েছিলেন যে কিভাবে একটি প্রথম ক্রমের সমঘাত অবকল সমীকরণকে অন্য একটি অবকল সমীকরণে রূপান্তরিত করে সমীকরণের অন্তর্গত চলরাশিগুলির প্রত্যেকটি থেকে আলাদা বা পৃথক করা যায়। আমরা ধাপে ধাপে সেই আলোচনাগুলোয় আসব। প্রথমেই আমরা জেনে নেব যে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা সাধারণ অবকল সমীকরণ বলতে আমরা কী বুঝি। একটিমাত্র চলরাশি এক্সের অজানা অপেক্ষক ওয়াই এবং এক্সের সাপেক্ষে ওয়াই এর অন্তর্কলজ সম্বলিত কোনো সমীকরণকে সাধারণ অবকল সমীকরণ বা সহজ কথায় অবকল সমীকরণ বলা হয়। অর্থাৎ একটিমাত্র চলরাশি, অর্থাৎ একটি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং একটি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এবং এক্সের সাপেক্ষে ওয়াই এর একটি অন্তর্কলজ, তাকে আমরা বলছি অবকল সমীকরণ। যেমন ধরো আমি লিখলাম যে ডিওয়াই ডিএক্স অর্থাৎ এক্সের সাপেক্ষে ওয়াই এর অন্তর্কলজ প্লাস 2x প্লাস 3 সমান 0। এটি কিন্তু একটি অবকল সমীকরণ। আবার যদি আমরা দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ ব্যবহার করি, অর্থাৎ d2y dx2 প্লাস 6 dy dx প্লাস 5y সমান e⁻x, এটিও কিন্তু একটি অবকল সমীকরণ। অর্থাৎ যার মধ্যে আমাদের চলরাশি এক্স এবং ওয়াই থাকবে এবং সেই সঙ্গে সঙ্গে অবকল সহগগুলোও থাকবে, তখন আমরা একে বলবো অবকল সমীকরণ। এখন আমি এক্ষেত্রে সাধারণ বলে একটা কথা ব্যবহার করেছি, যে সাধারণ অবকল সমীকরণ। এই সাধারণ কথাটির তাৎপর্য হলো যে এখানে দুটো ভেরিয়েবল থাকবে, এটি এক্স এবং এটি ওয়াই। এক্স হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওয়াই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। অর্থাৎ এখানে সাধারণ শব্দটি ব্যবহার করা হয়েছে কেবলমাত্র এই বিষয়টির উপর গুরুত্ব আরোপ করার জন্য যে অবকল সমীকরণের অন্তর্ভুক্ত অজানা অপেক্ষকটি একটিমাত্র স্বাধীন চলরাশি এক্সের উপর নির্ভরশীল। অর্থাৎ এখানে ওয়াই কেবলমাত্র এক্সের অপেক্ষক, তখন আমরা বলবো এটি একটি সাধারণ অবকল সমীকরণ। এখন যদি ওয়াই এক্স এবং জেড উভয়েরই অপেক্ষক হতো, তখন আসতো পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যেটা কিন্তু আমাদের সিলেবাসের অন্তর্গত নয়। এখানে কিছু
অবকল সমীকরণের উদাহরণ দেওয়া হয়েছে, তোমরা দেখে নাও। যেমন প্রথমটি হলো ডিওয়াই ডিএক্স সমান কে ওয়াই, দ্বিতীয়টি d2y dx2 প্লাস এ ওয়াই ইকুয়াল টু 0। 4 নম্বর সমীকরণটি দেখো, d2y dx2 এর হোল কিউব 3 dy dx প্লাস ওয়াই ইকুয়াল টু 0। অর্থাৎ এক্স ওয়াই ধ্রুবক পথ এবং অবকল সহগ সম্বলিত সমীকরণ কি আমরা বলবো? অবকল সমীকরণ। এখন আমরা আরও দুটো বিষয় জানব যে অবকল সমীকরণের ক্রম বলতে কি বোঝায়, অর্থাৎ অর্ডার বা ক্রম বলতে আমরা কি বুঝি। একটি অবকল সমীকরণের অন্তর্গত সর্বোচ্চ ক্রমের যে অন্তর্কলজ তাকে অবকল সমীকরণের ক্রম বলা হয়। অর্থাৎ কোনো একটি অবকল সমীকরণের মধ্যে হায়েস্ট অর্ডার ডেরিভেটিভ যেটা আছে সেটাই হলো অবকল সমীকরণটির ক্রম। যেমন উদাহরণ হিসেবে তোমরা দেখো 6 নম্বর সমীকরণটায় 3টি অবকল সহগ আছে। প্রথম হলো ডিওয়াই ডিএক্স বা প্রথম ক্রমের অন্তর্কলজ, দ্বিতীয় d2y dx2 বা দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ এবং তৃতীয় d3y dx3। অর্থাৎ সর্বোচ্চ ক্রম হলো 3, কারণ থার্ড অর্ডার ডেরিভেটিভ এখানে ব্যবহার করা হয়েছে, তাই এই অবকল সমীকরণের ক্রম হলো 3। আবার 5 নম্বর সমীকরণের ক্ষেত্রে দেখো ডিওয়াই ডিএক্স এবং d2y dx2, তাই এর ক্রম হবে 2। অর্থাৎ ক্রম বলতে আমরা বুঝি যে অবকল সমীকরণের মধ্যে সর্বোচ্চ ক্রমের অবকল সহগটিকে, তার যে ক্রম সেটাই হচ্ছে অবকল সমীকরণের ক্রম। এবার আসো মাত্রা। এই জায়গাটা তোমরা খুব ভালো করে লক্ষ্য করবে। একটি অবকল সমীকরণের মধ্যে সমীকরণের অন্তর্গত অবকল সহগগুলি যদি করণীর অধীনস্থ বা ভগ্নাংশের আকারে প্রকাশিত অবস্থায় না থাকে, অর্থাৎ অবকল সহগগুলির ঘাত ভগ্নাংশ হবে না, এটা প্রথম কথা। অর্থাৎ যদি একটি অবকল সমীকরণটির অন্তর্গত অন্তর্কলজ সমূহের বহুপদ রাশি আকারে প্রকাশ করা যায়, তখন সর্বোচ্চ ক্রমের অন্তর্কলজের ধনাত্মক পূর্ণ সংখ্যার সূচককে অবকল সমীকরণের মাত্রা বলা হয়। যেমন দেখো, আমরা যদি এখানে ভাবি 4 নম্বর সমীকরণটি, এর ক্রম হলো 2 এবং অর্থাৎ d2y dx2 আছে, তার যে সূচক সেটা কি বলা হচ্ছে মাত্রা। কিন্তু এই মাত্রা নির্ণয়ের পূর্বে আমাকে লক্ষ্য রাখতে হবে যে অবকল সমীকরণে ব্যবহৃত কোনো অবকল সহগের সূচক বা ঘাত যেন ভগ্নাংশ বা করণী না হয়, তবেই কিন্তু আমি মাত্রা নির্ণয় করতে পারবো। যদি ঘাত করণী মুক্ত না হয় তাহলে প্রথমে আমাকে ঘাতকে করণী মুক্ত করতে হবে, তারপর আমি মাত্রা নির্ণয় করতে পারবো। আর একটি গুরুত্বপূর্ণ কথা যে অবশ্যই অবকল সমীকরণটিকে অন্তর্কলজ সমূহের বহুপদী রাশি আকারে বা বহুপদ রাশির আকারে প্রকাশ করা যাবে, পলিনোমিয়ালস আকারে প্রকাশ করতে পারবো, তখনই আমরা সেই অবকল সমীকরণের মাত্রা নির্ণয় করতে পারব। যদি কোনো সমীকরণকে আমরা তার অন্তর্গত অন্তর্কলজ সমূহের বহুপদ রাশি আকারে প্রকাশ করতে না পারি, তাহলে কিন্তু সেই অবকল সমীকরণের কোনো মাত্রা থাকবে না। আমরা এর ব্যাখ্যায় আসব। আমাদের মনে রাখতে হবে যে মাত্রার ধারণাটি অবকল সমীকরণ নির্বিশেষে অর্থপূর্ণ হয় না। অর্থাৎ যে কোনো অবকল সমীকরণ তার আমি মাত্রা নির্ণয় করতে পারবো না। বস্তুত
যে সমস্ত অবকল সমীকরণকে সমীকরণটির অন্তর্গত অন্তর্কলজ সমূহের বহুপদ রাশির আকারে প্রকাশ করা যায় না, সেই সমস্ত অবকল সমীকরণের কোনো মাত্রা থাকে না। যেমন দেখো, তোমাদের আগে আমি বহুপদ রাশি ব্যাপারটা আলোচনা করে নিই। ধরো এই আকারে যে লেখা 3x³ প্লাস 5x² মাইনাস 7x প্লাস 8 সমান 0, এটি একটি কিন্তু বহুপদ রাশি। কিন্তু যদি এটাকে আমরা লিখি 3x³ প্লাস 5e⁻x গুণ x মাইনাস 7x প্লাস 8, এটাকে কিন্তু এই বহুপদী রাশি বলতে পারবো না, কারণ এর মধ্যে একটা এক্সপোনেনশিয়াল ফাংশন চলে এসছে। তাই ঠিক একই কারণে আমরা কিন্তু এই সমীকরণটির মাত্রা নির্ণয় করতে পারবো না, কারণ এই অবকল সমীকরণটিকে আমরা অন্তর্কলজ সমূহের বহুপদ রাশির আকারে প্রকাশ করতে পারবো না। তাই এই অবকল সমীকরণের মাত্রা কিন্তু অনির্ণেয় হবে। এটা তো সত্যি যে কোনো সমীকরণকে অন্তর্কলজের বহুপদ রাশির আকারে প্রকাশ করা সম্ভব আর কোনটা সম্ভব নয় তা নির্ধারণ করা এই স্তরে একটি জটিল এবং দুরূহ কাজ। তাই আধুনিক গ্রন্থগুলোতে অনেক ক্ষেত্রেই কিন্তু মাত্রার ধারণাটি সংজ্ঞায়িত করা হয় না। যাই তোমাদের সিলেবাস অনুযায়ী তোমরা জেনে রাখবে যে যদি আমরা সমীকরণটিকে বহুপদ রাশিমালার অন্তর্কলজ সমূহের বহুপদ রাশি আকারে প্রকাশ করতে পারি, তবেই আমরা তার মাত্রা নির্ণয় করতে পারব। এখানে আমরা দুটি বিশেষ উদাহরণ নিয়ে আলোচনা করব। প্রথম অবকল সমীকরণ 1 প্লাস d2y dx2 হোল টু দি পাওয়ার 3/2 সমান c d2y dx2। সহজেই বোঝা যায় যে ক্রম হচ্ছে কিন্তু 2, কিন্তু সমীকরণটি যে আকারে দেওয়া আছে সেই আকার থেকে তার মাত্রা নির্ণয় করা সম্ভবপর নয়, কারণ সমীকরণটি যে অন্তর্গত একটি দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ করণীর অধীনস্থ রয়েছে, অর্থাৎ ঘাতটি ভগ্নাংশ হয়ে গেছে। তাই সরাসরি এই সমীকরণ থেকে আমরা মাত্রা লিখতে পারবো না। ফলত ওই সমীকরণটির মাত্রা নির্ণয়ের জন্য অন্তর্কলজটিকে প্রথমে করণীমুক্ত করতে হবে, অর্থাৎ আমরা কি করব, উভয় পক্ষকে বর্গ করে দেব। করলে আমরা বাম পক্ষ পাবো 1 প্লাস d2y dx2 হোল কিউব সমান c স্কোয়ার d2y dx2 তার হোল স্কোয়ার। এখানে দেখো ক্রম হচ্ছে 2 এবং মাত্রা 3, কারণ সর্বোচ্চ ক্রমের ঘাত এখানে 3 আছে, তাই মাত্রা হবে 3। এভাবেই আমরা কিন্তু মাত্রা নির্ণয় করতে পারব। দ্বিতীয় উদাহরণ y সমান x² dy dx প্লাস x dx dy। এটা কিন্তু একটি প্রথম ক্রমের অবকল সমীকরণ, কিন্তু এখানে সমীকরণটিতে একটু অন্তর্কলজ ভগ্নাংশের আকারে রয়েছে। দেখো, কারণ dx dy সমান 1/dy dx, তাই আগে আমরা এই dx dy এর জায়গায় 1/dy dx বসিয়ে দেব, দিয়ে সরল করে আমরা পাবো x² d2y dx2 তার হোল স্কোয়ার মাইনাস y dy dx প্লাস x সমান 0। এখান থেকে আমরা বলতে পারবো সেই সমীকরণটির মাত্রা হলো 2। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো বিষয়টি। আরও একটি বিষয় আমরা বলে নেব যে এখানে আমরা বিভিন্ন টার্ম ইউজ করি, যেমন y1 y2 y3, তবে লেখাটা একটু সুবিধা হয়। y1 মানে হচ্ছে dy dx, y2 এর অর্থ হচ্ছে d2y dx2, y3 হচ্ছে d3y dx। এভাবে আমরা টার্মগুলোকে সমীকরণের ক্ষেত্রে ব্যবহার করব।
এবার আমরা অবকল সমীকরণের নির্মাণ সম্বন্ধে আলোচনা করব। সমাকলন অধ্যায়ে আমরা দেখেছি যে এফ এক্স ওয়াই আলফা, অর্থাৎ দুটি চলরাশি এবং আলফা আকারের সমীকরণের সাহায্যে একটি বক্র গোষ্ঠীকে সূচিত করা হয়, বা ইংরেজিতে বলা হয় ফ্যামিলি অফ কার্ভস, যেখানে আলফা এর প্রতিটি নির্দিষ্ট বাস্তব মানে ওই গোষ্ঠীর একটি করে সুনির্দিষ্ট বক্র নির্ধারিত হয়। অর্থাৎ আলফার প্রত্যেকটি বাস্তব মানের জন্য আমরা ওই গোষ্ঠীর একটি সুনির্দিষ্ট বক্ররেখা পাব, বা বিপরীতক্রমে যদি আমরা বলি তাহলে পাব যে শ্রেণীটির অন্তর্গত প্রতিটি বক্র থেকে আলফার একটি বাস্তব মান, নির্দিষ্ট বাস্তব মান পাওয়া যাবে। এই আলফাটা কি বলা হচ্ছে কিন্তু প্যারামিটার, অর্থাৎ প্যারামিটার এবং ধ্রুবক এর মধ্যে একটা পার্থক্য আছে, সেই পার্থক্যটা আমাদের বুঝে নিতে হবে। আমরা উদাহরণ দিয়ে ব্যাপারটা ব্যাখ্যা করি। যে উদাহরণ হিসাবে আমরা সেই সমস্ত বৃত্তসমূহের গোষ্ঠীর কথা ভাবতে পারি যাদের কেন্দ্র হচ্ছে মূল বিন্দুতে, অর্থাৎ আমরা জানি যদি, এবং ব্যাসার্ধ হলো এই, তো সমীকরণ হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার। এখন দেখো, এর প্রত্যেকটি বাস্তব মানের জন্য আমরা কিন্তু আলাদা আলাদা বৃত্ত পাব। এর এই অবশ্যই রিয়েল নাম্বার, মনে রাখবে, ধনাত্মক রিয়েল নাম্বার, এবং এর প্রত্যেকটি বাস্তব মানের জন্য কিন্তু আমরা সম্পূর্ণ আলাদা আলাদা বৃত্তগুলো পাব। এটা কি বলছে? সেক্ষেত্রে একে আমরা বলছি প্যারামিটার। অর্থাৎ চলরাশি এ বা আলফার প্রতিটি বাস্তব মানের জন্য এফ এর একটি উপাদান নির্ধারিত হয়। এই ধরনের যে চলরাশি তাকে আমরা বলছি প্রাচল বা প্যারামিটার, বা বাংলায় যদিচ্ছ ধ্রুবক। এটা কি হচ্ছে প্যারামিটার। এই অনুচ্ছেদে আমরা কিভাবে বক্রগোষ্ঠীর সমীকরণ থেকে একটি অবকল সমীকরণ নির্ণয় করা যায় সেই বিষয়ে আলোচনা করব। সহজ কথায় বলা যায় যে অবকল সমীকরণ নির্ণয় করার জন্য বক্রগোষ্ঠীর অন্তর্গত প্রাচল সমূহকে অপনয়ন করতে হবে। অর্থাৎ খুব সহজ ভাষায়, যদি আমি কোনো ফ্যামিলি অফ কার্ভসের ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা অবকল সমীকরণ নির্ণয় করতে চাই, আমাকে যে মূল কাজটি করতে হবে, সেই বক্রটি থেকে আমাকে প্রাচল বা প্যারামিটারগুলোকে অপনয়ন করতে হবে। কিন্তু জানতে হবে যে অপনয়ন কিভাবে করা হয়। বস্তুত প্রদত্ত বক্রগোষ্ঠীর সমীকরণটির উভয় পক্ষকে প্রথমে কয়েকটি বিশেষ সংখ্যক বার অবকলন করে নতুন সম্পর্ক নির্ধারণ করা হয়। তারপর ওই সমস্ত সম্পর্কগুলির সাহায্যে বীজগাণিতিক উপায়ে একে একে সবকটি প্রাচলগুলিকে অপনয়ন করা হবে। এভাবেই আমরা অবকল সমীকরণ তৈরি করতে পারব। অর্থাৎ প্রদত্ত সমীকরণ এবং যে প্যারামিটারগুলো আছে, আমরা অবকল সমীকরণগুলোকে ধাপে ধাপে ডিফারেন্সিয়েশন করে যে সম্পর্কগুলো পাব, এবং প্রথমে যে সমীকরণটি দেওয়া আছে এই সম্পর্কগুলি থেকে আমাকে এই প্রাচল বা প্যারামিটারগুলিকে অপনয়ন করতে হবে। এখন প্রশ্ন হলো কতবার অপনয়ন করব, কতবার ডিফারেন্সিয়েশন করব। সেক্ষেত্রে আমরা ধরে নিই যে এক্স হলো একটি স্বাধীন চলরাশি, ওয়াই তার অধীন চলরাশি বা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এবং সি একটি প্রাচল বা প্যারামিটার। অর্থাৎ সমীকরণটি হলো এফ এক্স ওয়াই সি সমান 0। এখন আমরা এক্সের সাপেক্ষে অবকলন করেছি, তাহলে পাবো আরও একটা অপেক্ষক যেখানে ফাংশন অফ এক্স ওয়াই আছে, অবকল সহগ এবং সি আছে।
এখন আমরা এই যে দুটো সম্পর্ক অর্থাৎ 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ, এই দুটো সমীকরণ থেকে আমরা সিকে অপনয়ন করলেই আমরা কিন্তু একটা সম্পর্ক পেয়ে যাব এক্স ওয়াই এবং dy/dx এর মধ্যে। এটা কি বলা হচ্ছে? প্রদত্ত ফ্যামিলি অফ কার্ভসের ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখন যদি দুটি প্যারামিটার থাকতো সেক্ষেত্রে আমাকে দুবার ডিফারেন্সিয়েশন করতে হতো, যদিও এখানে একটা সূক্ষ্ম বিষয় আমাকে জানতে হবে যে কতবার আমি ডিফারেন্সিয়েশন করব। যদি কোনো বক্রগোষ্ঠীর n সংখ্যক প্রাচল থাকে, অর্থাৎ প্যারামিটার নাম সংখ্যাটা হচ্ছে n, এবং যারা পরস্পর স্বতন্ত্র, এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা। তাহলে কি করব আমরা? প্রথমেই আমরা প্রথম সমীকরণ যেটা দেওয়া আছে এবং সমীকরণটাকে n টাইমস ডিফারেন্সিয়েশন করব, করে যে সম্পর্কগুলোকে পাবো যেখান থেকে আমরা এই প্যারামিটারটাকে অপনয়ন করব। কিন্তু জেনে রাখতে হবে যে যেন তারা প্যারামিটারগুলি মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয়, অর্থাৎ একটা অপরের উপর নির্ভর করবে না। তার আমরা গাণিতিক আকারটা একটা উদাহরণের সাথে দেখাবো। যদি আমরা এই ধরনের সমীকরণ লিখি যে ওয়াই সমান a ইন্টু টু দি পাওয়ার এক্স প্লাস বি, আমাদের আপাতপক্ষে মনে হতে পারে দুটো প্যারামিটার, একটি এ এবং অপরটি বি, কিন্তু দুটি প্যারামিটার হলেও এরা পরস্পর স্বতন্ত্র প্যারামিটার নয়। অর্থাৎ আমরা যদি সমীকরণটাকে এই জায়গাটা প্রকাশ করি এ গুণ ই টু দি পাওয়ার এক্স গুণ ই টু দি পাওয়ার বি, তাহলে পাবো এ গুণ ই টু দি পাওয়ার বি গুণ ই টু দি পাওয়ার এক্স। এখন এই দুটির গুণফল একটা নতুন প্যারামিটার হয়ে গেছে সি, অর্থাৎ এখানে কিন্তু নাম একটাই প্যারামিটার আছে। তাই আমরা এই সমীকরণটিকে একবার ডিফারেন্সিয়েশন করব, করে অবকল সমীকরণ নির্ণয় করতে পারব। এটাকেই বলা হচ্ছে যে অবকল সমীকরণের প্যারামিটারগুলো কিন্তু স্বতন্ত্র হবে। এবং মনে রাখবে যে যদি অবকল সমীকরণের ক্রম সমীকরণটির আদি রূপের অন্তর্গত পরস্পর স্বতন্ত্র প্রচলের সংখ্যার সমান হবে, অর্থাৎ কোনো অবকল সমীকরণের মধ্যে যতগুলি স্বতন্ত্র প্যারামিটার আছে বা ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার আছে, অবকল সমীকরণের ক্রম কিন্তু তার সঙ্গে সমান হবে। এখন একটি উদাহরণ নিয়ে আলোচনা করব যে ধরো একটি বৃত্তের সমীকরণের কথা বলা হয়েছে, যার কেন্দ্র ওয়াই সমান এক্স সরলরেখার উপর অবস্থিত এবং ব্যাসার্ধ সুনির্দিষ্টভাবে আর একক, অর্থাৎ ব্যাসার্ধ কিন্তু ধ্রুবক এবং কেন্দ্র ওয়াই সমান এক্স এই সরলরেখার উপর অবস্থিত, অর্থাৎ কেন্দ্রের স্থানাঙ্কের ভুজ এবং কোটির মান ধ্রুবক। আমরা ধরে নেব স্থানাঙ্ক হলো এ, কারণ যেহেতু ওয়াই সমান এক্স হবে, তাই সমীকরণটি হবে, দেখো, এক্স মাইনাস এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এর হোল স্কোয়ার সমান আর স্কোয়ার। এক্ষেত্রে এ হলো কিন্তু প্যারামিটার, খেয়াল রাখবে আর কিন্তু প্যারামিটার নয়, কারণ আর এর মান ধ্রুবক, আর পরিবর্তনশীল নয়। আমরা এর মান পরিবর্তন করলেই কিন্তু কেন্দ্রটা পাল্টে যাবে, এবং কেন্দ্র পাল্টে যাওয়ার ফলে কিন্তু আমরা ডিফারেন্ট সার্কেলগুলো পেতে থাকবো। ছবিটা তোমরা লক্ষ্য করে দেখো, একই ব্যাসার্ধ বিশিষ্ট অনেকগুলো বৃত্ত আমি পেয়েছি, যার কেন্দ্র কিন্তু এই সরলরেখাটা হলো ওয়াই সমান এক্স, যার কেন্দ্র কিন্তু ওয়াই সমান এক্স সরলরেখার উপর অবস্থিত। অর্থাৎ অঙ্কের শুরুতেই আমাদের ভেবে নিতে হবে যে কোনটা প্যারামিটার। এক্ষেত্রে আর কিন্তু প্যারামিটার নয়, প্যারামিটার হলো এ। তাই যেহেতু একটি প্যারামিটার, তাই আমি এটাকে একবার ডিফারেন্সিয়েশন করেছি। তাই এক্ষেত্রে তোমরা দেখো 2 ইন্টু এক্স মাইনাস এ 2 ইন্টু ওয়াই মাইনাস এ গুণ dy/dx সমান 0 হলো,
এখান থেকে আমরা এ এর মান বের করব, এই এর মানকে আমরা প্রদত্ত সমীকরণটায় বসিয়ে দেবো, দিলেই কিন্তু আমরা অবকল সমীকরণ পেয়ে যাব। তাহলে এই হলো পদ্ধতি। পদ্ধতির মধ্যে খুব জটিলতা কিছু নেই, কিন্তু জেনে রাখতে হবে যে কোনটা প্যারামিটার সেটা কিন্তু আমাকে আগে সুনির্দিষ্টভাবে জেনে নিতে হবে। পরবর্তী উদাহরণ, ধরা যাক আর সমান আর গ্রেটার দ্যান 0 এটি প্রাচল বলাই আছে এবং এ বি হলো স্থির ধ্রুবক। সেক্ষেত্রে এই সমীকরণটা অর্থাৎ এক্স মাইনাস এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি এর হোল স্কোয়ার সমান আর স্কোয়ার, এটি একটি বৃত্তের সমীকরণ যার কেন্দ্র হচ্ছে এ বি বিন্দুতে এবং ব্যাসার্ধ হলো আর। এক্ষেত্রে আরটা হচ্ছে প্যারামিটার, অর্থাৎ ব্যাসার্ধ পরিবর্তন করলেই কিন্তু আমরা বিভিন্ন বৃত্তগুলো পেতে থাকবো। অর্থাৎ আর এর মান পরিবর্তন হলেই কিন্তু আমরা বিভিন্ন বৃত্তের সমীকরণ, বিভিন্ন বৃত্ত পেতে থাকবো। অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু একটি প্যারামিটার, তাই আমি একবার অপনয়ন করব, করেই কিন্তু অবকল সমীকরণটা পেয়ে যাব। তাই আমরা অপনয়ন করলে কি, ডিফারেন্স করলে কি পাবো এখান থেকে, 2 গুণ এক্স মাইনাস এ প্লাস 2 ওয়াই মাইনাস বি ওয়াই 1 সমান 0। তারপরে আসবো, এটাই হলো আমার এক্ষেত্রে কিন্তু অবকল সমীকরণ। পরবর্তী উদাহরণে দেখো যে যেখানে এ এবং বি দুটি প্যারামিটার এবং ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার, তাহলে এই সমীকরণটা এক্স মাইনাস এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি এর হোল স্কোয়ার সমান আর স্কোয়ার। সেখানে আর হলো একটি কিন্তু নির্দিষ্ট ধ্রুবক, অর্থাৎ এখানে কী হবে, এটা আমি একই ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তগুলো পাবো যাদের কেন্দ্র কিন্তু আলাদা জায়গায় অবস্থিত। অর্থাৎ ধরো এটা একটি বৃত্ত, এরা বিভিন্ন বৃত্তগুলো পাবো যাদের কিন্তু ব্যাসার্ধ সমান, প্রত্যেকের ব্যাসার্ধ এক, কিন্তু কেন্দ্রগুলো বিভিন্ন জায়গায় অবস্থিত। তাই এক্ষেত্রে কিন্তু দুটি প্যারামিটার হবে, একটি এ অপরটি বি। তাই প্রথমে দেখো একবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে, অবকলন করা হয়েছে, তারপরে আবার আরেকবার অপকলন করা হয়েছে, করার পর আমরা যে তিনটে সম্পর্ক পেলাম, অর্থাৎ প্রথম সমীকরণ প্রথমবার অবকল ডিফারেন্সিয়েশন করেছি আর একটা সম্পর্ক পেয়েছি, তৃতীয়বার আর একটা সম্পর্ক পেয়েছি। এই তিনটে সম্পর্ক থেকে আমরা খুব সহজেই এ এবং বিকে অপনয়ন করে আমরা অবকল সমীকরণে চলে আসতে পারবো। এভাবেই কিন্তু আমাদের ফরমেশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন করতে হবে। অর্থাৎ আমরা প্রথমেই কতগুলি স্বতন্ত্র প্যারামিটার আছে দেখে নেব, তারপর আমরা ততবার সমীকরণটিকে ডিফারেন্সিয়েশন করব, করার পরে গিভেন ইকুয়েশন এবং যতবার ডিফারেন্সিয়েশন করলাম এই সম্বন্ধগুলো থেকে আমরা প্যারামিটারকে অপনয়ন করে খুব সহজেই অবকল সমীকরণ নির্ণয় করতে পারবো। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমি এই অধ্যায়ের বাকি অংশগুলো নিয়ে আলোচনা করব।